রাতের নির্জনতা, এক অচেনা স্টেশন, এক নির্জন কামরা আর এক আগন্তুক। সে কি মানুষ নাকি অন্য কিছু? বন্ধুদের প্রতারণা, অতীতের গোপন পাপ আর এক প্রেতাত্মার প্রতিশোধ আজকে খুলে দেবে এক ভয়ঙ্কর অধ্যায়। প্রেত পুরাণের এই অডিও কাহিনীতে শুনুন প্রতুল রিতের লেখা এক রহস্য ঘন গল্প, আগন্তুক। ভয় পেলে পিছিয়ে যাবেন না, কারণ সত্যিকারের ভয় এখনো বাকি। বিদঘুটে অসম্ভব জোরালো একটা শব্দ করে বাজ পড়ল কাছে পিঠেই। তার আলোয় চারপাশটা দেখে নিজেই একবার বিস্মিত হলাম। এত বড় প্ল্যাটফর্মে কেউ কোথাও নেই। শুধুমাত্র প্ল্যাটফর্মের একদম শেষের দিকে একটা ল্যাম্পপোস্ট ভূতের মতো দাঁড়িয়ে, কিন্তু তা থেকে সঠিক আলো বেরোচ্ছে কিনা তা স্পষ্ট বোঝা দেয়। বৃষ্টিটা আরেকটু জোরে এলো বলে মনে হলো, সেই সঙ্গে একটা শোঁ শোঁ করা এক ঠান্ডা জোরো বাতাস। একই তো অগ্রহায়ণের শেষ দিক, তার উপরই বৃষ্টি আর ঠান্ডা বাতাসে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছিল শরীরখানা। স্টেশনের নাম কোতলপুর, অজপাড়া গায়ে স্টেশন। ইটের টুকরো আর নুড়ি দিয়ে বিছানো প্ল্যাটফর্ম। দু একটা বসার জায়গা থাকলেও ওয়েটিং রুম অবশ্য নেই। স্টেশন মাস্টারের রুমেও তালা ঝোলানো। আর স্টেশন মাস্টার থেকেই বা লাভ কি? দিনে দুটো একটা ট্রেন, একটা সকালে ছেড়েছে আর একটা আছে রাতে। ইতিমধ্যেই হঠাৎ দাঁড়ানো ট্রেনটা স্টেশন ছেড়ে কবে ভোকাট্টা হয়ে গিয়েছে। শুধুমাত্র থাকার মধ্যে আছে মাথার উপর একটা বড় ছাউনি। এই যা রক্ষে, নইলে বৃষ্টিতেই ভিজতে হতো। হাত ঘড়িতে দেখলাম রাত 9টা, মানে আর 1 ঘন্টা পর আসবে মিলনপুরের ট্রেন। এই অন্ধকার রাতে কেন এই অজপাড়াগাঁয়ে স্টেশনে এলাম সেটা একবার বলা দরকার। দিন 15 আগের কথা। দুপুরে অফিসে বসে কাজ করছি, এমন সময় অফিসের পিয়ন রামহরি এসে হাজির। আমাকে একটা চিঠি দিয়ে সেলাম ঠুকে সে চলে গেল। লাল রঙের একটা খাম খুলে দেখি বাল্যবন্ধু সৌগতর চিঠি। ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে স্কুল, তারপর কলেজে পড়েছি। তারপর একদিনও চাকরি নিয়ে গেল পাটনা, আর আমি পড়ে রইলাম কলকাতায় একটা অফিসের ম্যানেজারের চাকরি নিয়ে। ও পাটনা চলে যাওয়ার পরও বেশ কয়েক মাস যোগাযোগ ছিল, কিন্তু আজ বেশ কয়েক বছর হলো ওর সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগহীন। চিঠিতে সৌগত যা লিখেছে তা এই যে, প্রিয় বন্ধু সুশান্ত, আশা করি আমায় মনে আছে, ভুলে যাসনি বোধ হয়। সঞ্জয় বলছি, আর দিন 15 পরই, মানে 21শে অগ্রহায়ণ আমার একমাত্র বোন ইন্দিরার বিয়ে। তাই আমি চাই যে আমাদের বাড়ি, মানে আমাদের দেশের বাড়ি মিলনপুরে দিন 15 থেকে যা তুই। এইখান থেকে ইন্দিরার বিয়ে হবে। অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, কিভাবে আসবি তা নিচে জানালাম। অনেক আশা নিয়ে তোর পথ চেয়ে থাকলাম। ইতি, তোর বন্ধু সৌগত। অফিস থেকে 3-5 ছুটি নিতে অসুবিধে হলো না, এমনি পড়েছিল। সৌগত চিঠিতে লিখেছিল কিভাবে যেতে হবে, তাই হাওড়া স্টেশন থেকে সোজা ট্রেনে করে রওনা দিলাম মিলনপুরের উদ্দেশ্যে। ট্রেন আবার একেবারে মিলনপুর যায় না, মাঝখানে একটি জাংশন স্টেশনে নেমে ট্রেন বদল করে তারপর মিলনপুরের ট্রেনে উঠতে হয়। দিব্য চলছিল ট্রেন, কিন্তু এমনই ভাগ্য, কিছুটা পথ অতিক্রম করি অমনি জানা গেল লাইনের কি সব গন্ডগোলের জন্য ট্রেন নাকি ঘুরপথে প্রথমে কতলপুর থামবে, সেখান থেকে ট্রেনে করে যেতে হবে মিলনপুর। আমার মাথায় যেন বাজ পড়ল। কোতলপুর স্টেশনের নাম আমি আজ অব্দি কোনো দিন শুনিনি, তবে আশেপাশে 2-4 জন সহযাত্রী থেকে জানতে পারলাম মিলনপুর যারা যাবে তাদেরকেই একমাত্র এই পথ অবলম্বন করতে হবে। আমি আর কি করি, নিদারুণ দুঃখে শেষ পর্যন্ত কোতলপুরে নামতে হলো। তবে ট্রেন আমাকে নামিয়ে দেওয়ার পর বিস্মিত হলাম এটা দেখে যে কোতলপুর স্টেশনে আমি ছাড়া আর কেউই নামেনি। সেই থেকে প্রায় টানা 3.5 ঘন্টা এই নির্জন স্টেশনে একাকী বসে আছি, আর মাঝে মাঝে শরীরটাকে গরম করার জন্য চায়ে কলাটা ভিজিয়ে নিচ্ছি। ফ্লাস্কে করে ভর্তি করে চা এনেছিলাম ভাগ্যিস। আনমনে এসব কথাই ভাবছি আর ভাগ্যকে সাবধান্ত করছি, এমন সময়ে ট্রেনের শব্দ শুনতে পেলাম। উফ,
অবশেষে ট্রেন আসছে। আমি সুটকেস আর কিডস ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালাম। নির্জন স্টেশনের সমস্ত নীরবতাকে ভেঙে চুড়ে দিয়ে ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো ট্রেনখানা। আমিও তখন তড়াক করে একটা কামরায় উঠে পড়লাম এবং ওঠার পরেই আরেকবার বিস্মিত হলাম, কারণ এখানেও কামরায় আমি ছাড়া আর কেউ নেই। পরের কামরায় গেলাম, গিয়ে দেখি এ কি, সেখানেও কেউ নেই। অগত্যা কি আর করা, আমি আবার আগের কামরাতেই ফিরে এলাম। ভালোই হলো, লোক না থাকলে ঘুমটা তবে ভালোই হবে বলে মনে হলো। ওখান থেকে মিলনপুর যেতে প্রায় 7-8 ঘন্টার লম্বা জার্নি। ট্রেনটা ভেসেল মারতে মারতে ধীর গতিতে চলতে শুরু করে দিল। আমি সামনে একটা বেঞ্চে পা ছড়িয়ে জুত হয়ে বসলাম। ট্রেনের আলোগুলো কেমন যেন অদ্ভুত, আস্তে আস্তে ধীমে তালে যেন জ্বলছে। সে আলোতে আলো নয়, অন্ধকারই যেন আরো জীবন্ত হয়ে ফুটে উঠছে। জানলাটা বন্ধ ছিল। জানলাটা খুলে একবার মুখ বাড়িয়ে বাইরের দিকে তাকালাম। দেখি দিগন্ত বিস্তৃত কালো অন্ধকার। কোনো এক অন্ধকার পাতালপুরীর মধ্যে দিয়ে যেন আমি একাকী পথিক ছুটে চলেছি। জানলাটা খুলেই রাখলাম। ট্রেন চলেছে, সেই সঙ্গে একটানা ঝিঝির ডাক আর ব্যাঙের ঘ্যাগর ঘ্যাগর ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এমন সময় ট্রেনটা মোচড় খেয়ে থামলো। আমি তো আরেকটু হলেই পড়েই যেতাম আর কি। বাইরে দেখলাম এবার বৃষ্টি পড়তে শুরু করেছে। সেই সঙ্গে ঝড়ের দাপটটাও যেন কিছুটা বেড়েছে বলে মনে হলো। ট্রেনটা আবার সচল হলো, আস্তে আস্তে চলতে শুরু করলো। হঠাৎ আলোগুলো গেল নিভে। আমি প্রথমটা চমকে উঠলাম, কি হলো ব্যাপারটা? আমি এদিক ওদিক তাকালাম আর আর তখনই একটা অদ্ভুত অনুভূতি হলো। অন্ধকারেও বেশ বুঝতে পারলাম আরেকজন যেন কেউ উঠেছে এই কামরায়। আমি মুখ ঘুরিয়ে একবার পেছনের দিকে তাকালাম। অন্ধকারের মধ্যে দেখতে পেলাম একটা কালো অন্ধকার মূর্তি কামরার ঠিক ঢোকার মুখটিতেই দাঁড়িয়ে রয়েছে। সে আস্তে আস্তে এগিয়ে এলো আমার দিকে এবং আমি যে সিটটাতে বসেছিলাম তার উল্টো দিকের ধারে জানলার দিকে সে বসলো। আমি অদ্ভুতভাবে তার দিকে চেয়ে থাকলাম অনেকক্ষণ। কামরার মধ্যে একটা অদ্ভুত হালকা আলো ছড়িয়েছে, কিন্তু তাতে মুখ দেখা যাচ্ছে না। ওদিক থেকে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। এই জনহীন প্রান্তর থেকে অচেনা সহযাত্রী কে, আর এই স্টেশন ছাড়া সে উঠবে কি করে? তবে কি ট্রেন যখন থেমেছিল তখনই কি সে উঠেছে? অনেকক্ষণ ওদিক থেকে কোনো রকম প্রতিক্রিয়া না পাওয়ার পর আমি আবার জানলার দিকে মুখ ফেরালাম। কি মশাই, ভয় পেয়েছেন নাকি? আচমকাই একটা ফ্যাঁস ফ্যাঁসে সর্দি বসা গলার আওয়াজ পেয়ে চমকে ফিরে তাকালাম বাঁদিকে। দেখি সেই অচেনা সহযাত্রীটি আমার ঠিক সামনে থেকে দাঁড়িয়ে রয়েছে। আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, না না। সহযাত্রীটি কিন্তু সেই ফ্যাঁস ফ্যাঁসে গলাতেই হাসলেন। তারপর আমার ঠিক সামনেটাতেই বসলেন তিনিও, বেশ কিছুক্ষণ সব চুপচাপ। তারপর আমি জিজ্ঞেস করলাম, তা আপনি মশাই উঠলেন কোথা থেকে? ভদ্রলোক এবারও একটু খিক করে হাসলেন। তারপর বললেন, ওই যে তখন ট্রেনটা একটু দাঁড়ালো, তখনই উঠে পড়লাম আর কি। আমারও সবে অসুবিধা হয় না। আমি কথা বাড়াতে চাইলাম, বললাম, তা মশাই আপনার নাম কি? ভদ্রলোক সহজ অথচ কেমন একটা সুরে যেন বললেন, নাম ধাম জেনে কি হবে মশাই, চলুন না এমনি গল্প করি। আমি একটু মৃদু হাসলাম। মনে মনে খানিকটা ক্ষুণ্ণ হলাম এই ভেবে যে ভদ্রলোকের নাম বলতে এত অসুবিধা কেন? পাগল টাগল নাকি যে নাম টাম ভুলে মেরেছে? তবে কি শেষ পর্যন্ত পাগলের সাথে সারাটা রাত কাটাতে হবে এক কামরায়? আমি আবার বললাম, আপনি কোথায় যাবেন? সে জানি না। এই কি রে বাবা, এবার আমার নির্ঘাত পাগল বলে মনে হলো। ভদ্রলোক এবার নিচু স্বরে বললেন, একটা কথা বলবো। কথা? কি কথা? আপনি ভূতে বিশ্বাস করেন? আমি মনে মনে হেসে উঠলাম, এই বিংশ শতাব্দীর যুগে ভূত? লোকটার মাথা ব্যথা কি সত্যি খারাপ আছে নাকি? আমি শান্ত সুরেই বললাম, না না মশাই, আপনি বুঝি করেন? হ্যাঁ। লোকটা হাসলো, তারপর আস্তে আস্তে বলল, আমিও আপনার মতো অবিশ্বাসী ছিলাম, কিন্তু একটা ঘটনার পর থেকে ভূতের প্রতি অবিশ্বাস ছেড়ে দিয়েছি। ঘটনা? কি ঘটনা? বলতে পারি, যদি আপনি শুনতে চান। আপনার যদি কৌতূহল থাকে আর যদি আপনি ভয় না পান। এবার আমি উৎসুক হলাম আর বললাম, হ্যাঁ বলুন না, নিশ্চয়ই শুনবো।
এখান থেকে এখনো তো অনেকটা পথ বাকি আছে, সময়টা তো কাটবে অন্তত। আমি একবার আলগোছে হাসলাম। লোকটা দেখতে পেল কি? দেখলেই বা, লোকটার অবয়ব এখনো অন্ধকারে ঢাকা। সেইভাবে ভদ্রলোক বলতে শুরু করলেন, হ্যাঁ, তা সে তখন অনেকদিন আগেকার কথা, বুঝলেন। আমি ছিলাম শীতলপুরের জমিদার বাড়ির ছেলে। দু হাতে ছিল অফুরন্ত টাকা, আর সেই টাকা ওড়াতামও মনের সুখে। সমস্ত বদগুণই ছিল আমার মধ্যে। নেশা করতাম, জুয়া টুয়াও খেলতাম, সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন বাবা মারা গেলেন, আর সেই শোকে মাও চলে গেলেন। জমিদারি পাট যদিও অনেকদিন চুকে ছিল, তবে বাবা বিস্তার টাকা পয়সা জমিয়ে রেখেছিল আমার জন্য। তো বাবার অবর্তমানে আমি হলাম সেই বিস্তর ধন দৌলতের মালিক। কিন্তু আমার সেই বদগুণ সেই টাকা পয়সা আর বেশি দিন টিকতে দিল কই। তাই এত কিছুর পরে আমার পকেটে টান পড়ল। এদিকে জুয়া খেলায় বারবার হেরে যাওয়ার ফলে বন্ধুদের কাছ থেকে ধার করতে বাধ্য হলাম। কিন্তু কতবারই বা ধার দেবে, তাই ধার শোধ করবার জন্য তারা আমাকে ক্রমাগত চাপ দিতে থাকলো। হঠাৎ কিভাবে যেন একটা খবর পেলাম, আমার বন্ধু নয়নের কাছে লাখখানেক টাকা এসেছে। কিভাবে এসেছে সেটা তখন প্রশ্ন ছিল না। মনে মনে ফন্দি করলাম, ওই লাখখানেক টাকা যদি কোনোভাবে আমার হাতে আসে, তো বন্ধু বান্ধবদের টাকাটা শোধ করে ফেলতে পারবো। নয়নের বাড়িতে আমার যাতায়াত ছিলই, তাই ফন্দি আঁটলাম যে যেভাবেই হোক ওই টাকাগুলোকে আমায় হাতাতেই হবে। ওই টাকা যদি কোনোভাবে আমার কাছে চলে আসে, তাহলে তো আর কোনো কথাই নেই। একদিন মৌকা বুঝে তাই হাজির হলাম নয়নের বাড়িতে। নয়ন ছেলেটা বড় সাদাসিধে, আমার মতো এরকম হার হাভাতে হার বজ্জাতে নয়। ছেলেটা আমাকে বড্ড ভালোই বাসত। কথায় কথায় ওর থেকে জিজ্ঞেস করে নিলাম টাকাগুলো কোথায় রেখেছে। জানতে পারলাম টাকাগুলো নাকি ওর ঘরের আলমারিতে রাখা রয়েছে। সুযোগ বুঝে ব্যাটাকে চোখের আড়াল করলাম, আর চোখের আড়াল হতেই হাত সাপাই করে নিলাম, কারণ ওই বদগুণটি আমার মধ্যে বেশ ভালোই ছিল। টাকাটা নিয়ে ফিরে আসছি, হঠাৎ আমার চোখে পড়ল ওই ঘরেতেই, যেখানে শোকেসে একটা মূর্তির দিকে। মনে হলো বেশ দামি। দামি জিনিস খোলা জায়গায় রাখা উচিত নয়, তাতে অনেক রকম ভয় থাকে। মনে মনে বেশ একবার হাসলাম, তারপর মূর্তিটাকেও তুলে নিলাম। তারপর নয়নকে ভুজুং ভাজুং বুঝিয়ে আমি বেরিয়ে এসে দম ফেললাম। ঘরে গিয়ে ঠান্ডা মাথায় প্রথমটা ভাবলাম, তারপরে ওই টাকাগুলোকে নিয়ে বন্ধু বান্ধবদের টাকা সবই শোধ করে দিলাম। মূর্তিটা কেন জানি না হাত ছাড়া করলাম না, রেখে দিলাম। প্রথমটা মশাই জানেন কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল অন্যের জিনিস এমনভাবে নেওয়া উচিত হয়নি। কিন্তু তারপর ধার শোধ করার পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। বিন্দাসই চলছিল দিন। কিন্তু কিছুদিন পর খবর পেলাম টাকাগুলো আসলে ছিল নাকি নয়নের মায়ের অসুখের চিকিৎসার জন্য। ওর মা ছিল হাসপাতালে ভর্তি। টাকার অভাবে নয়নের মা হাসপাতালে মরে গেছে, চিকিৎসা হয়নি। ভদ্রলোক থামলেন, তারপর একটা বড় দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন, সে যা গেল যাই যাক, বন্ধুদের টাকা বেশ ভালোভাবে শোধ করা গেল। তারপরে অবশ্য কিছু টাকা বেঁচেও গেল, আর ওখানে থাকতে পারলাম না। থাকলেই তো নয়নের সাথে চোখাচোখি কিংবা মুলাকাত হবে, আর ওর সামনে আমি দাঁড়াই বা কি করি? ওর এত বড় ক্ষতির জন্য তো আমিই দায়ী। তাই একদিন হঠাৎ কাউকে কিছু না বলেই পালিয়ে এলাম কলকাতায়। বেশ কিছুদিন এদিক ওদিক ঘুরলাম। শেষ পর্যন্ত অনেক ঘোরাঘুরির পরে একটা কাজ অবশ্য জুটে গেল, জুট মিলের হিসাব রক্ষকের কাজ। মিলের মালিক ছিলেন একজন মুসলমান ভদ্রলোক।
পরিচয় হলে পরে জানতে পারলাম তিনি আমাদের গ্রামেরই ছেলে ছিলেন। আমার মতোই তিনিও গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিলেন। তারপরে নিজের পরিশ্রমে দাঁড় করিয়েছিলেন এই জুট মিল। আমার সাথে পরিচয় হওয়ার পর তিনি আমাকে বেজায় পছন্দ করে নিলেন আমাকে নিজের সাথে। আমি তার সর্বক্ষণের সঙ্গী হয়ে রইলাম। আস্তে আস্তে আমি সমস্ত রকম কাজই শিখতে লাগলাম। ভদ্রলোক ছিলেন একা, তাকে দেখাশোনা করার কেউই ছিল না। ভদ্রলোকের বয়সও হয়েছিল অনেকটাই, তাই কাজের বাইরে আমি তাকে তার দৈনন্দিন কাজেও সাহায্য করতে লাগলাম। বেজায় ভালোবেসে ফেললেন আমাকে, যেহেতু তার তো কেউ ছিল না এবং আমি ছিলাম তার একমাত্র সঙ্গী এবং গ্রামের ছেলে, তাই জন্মভিটের প্রতি একটা টান আমার মধ্যে তিনি অনুভব করেছিলেন। হঠাৎ কি যে হলো, এক গুরুতর অসুস্থ হয়ে ভদ্রলোক পরলোক গমন করলেন। মৃত্যুশয্যায় আমার হাতটা চেপে তিনি বললেন, আমি ভবিষ্যতে এই জুট মিলের সমস্ত রকম তদারক এবং দেখাশোনা করব। বলতে গেলে এক কথায় তিনি আমাকে জুট মিলের সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে গেলেন। হাতে কিছু পয়সা করি জমাতে আমি আশেপাশেই একটা বাড়ি ভাড়া নিলাম। বেশ খোলামেলা বাড়ি। পরিচয় হয়ে গেল আশেপাশে 2-4 জন ভদ্রলোকের সাথে। বেশ কিছুদিনের মধ্যেই বেশ জমে গেল সবার সাথে। রবিবারটা আড্ডা আর গল্পগুজব কিংবা তাস পিটিয়ে বেশ কেটে যেত। সেদিন ছিল একটা ঝড় জলের দিন। সারাদিন ধরে অবিরাম বৃষ্টি পড়ছে। সন্ধেবেলা আমার বাড়ির বৈঠকখানায় সবাই এসে হাজির হলো। প্রথম তো একটু তাস পেটানো হচ্ছিল বটে, কিন্তু কারোরই তেমন সেদিন মন ছিল না, তাই গল্পগুজবের দিকেই আমাদের মনোনিবেশ করতে হলো। এদিক সেদিক গল্প করার পরে হঠাৎ প্রসঙ্গটা গেল ভূতের গল্পের দিকে। আমি কোনোদিনই ভূতে বিশ্বাস করতাম না, তাই প্রসঙ্গটা উঠতেই আমি অবিশ্বাসের ভঙ্গিতে তা উড়িয়ে দিতে চাইলাম। বললাম, ওসব ভূত বলে কিছু হয় না, ওসব মানুষের মনের ভুল। তবে বাকিরা বেশ রেড়ে করে উঠল। আমি বাদে সবাই দেখলাম ভূতের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাসী। ভূতের অস্তিত্ব জাহির করার জন্য তারা নানা গল্পগুজব ছড়ালো, কিন্তু আমি যখন তাকে দেখিনি তখন তাকে কোনোদিনই মানতে পারবো না। শেখরবাবু তো উঠেই বললেন, তোমার মতো এমন রাম অবিশ্বাসীকে কোনোভাবে যখন বিশ্বাস করানো যাবে না, তখন তো কিছু আর বলার নেই। চললাম আমি। তর্কাতর্কির পরে বাকিরা সবাই উঠে পড়ল। যাওয়ার আগে গৌতমবাবু গম্ভীর মুখে বললেন, বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীরা ভূত বিশ্বাস করছে, আর আপনি তো মশাই কোন ছাড়। এই প্রসঙ্গটা আর ভালো লাগছিল না। বললাম, সে যাই হোক, আমি যখন ব্যাপারটা দেখিনি তখন শুধুমাত্র কথার ভিত্তিতে কীভাবে বিশ্বাস করি বলুন তো। সবাই একে একে নিজের ঘরে চলে গেলেন। কেন জানি না আমার মনে একটা অস্বস্তি দানা বাঁধছিল। খাওয়া দাওয়া শেষ করে কেমন যেন ঘুম ঘুম আচ্ছন্ন ভাব আমাকে যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছিল। শুয়ে পড়লাম অন্য দিনের থেকে কিছুটা আগেই, আর শোয়া মাত্রই ঘুমে চোখ জুড়িয়ে এলো। রাত তখন কটা জানি না, হঠাৎই ঘুমটা ভেঙে গেল। রেডিয়ামের হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 2টো। চারিদিকে কালো নিকষ অন্ধকারে হঠাৎ এমন একটা অনুভব হলো, মনে হলো আমি ছাড়াও এই ঘরে যেন আরও একজন তৃতীয় ব্যক্তি রয়েছে। তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আমি বালিশের নিচ থেকে টর্চটা বের করলাম, কিন্তু সেটা চালাতে গিয়ে দেখি সেটা চলছে না। এই তো কিছুদিন আগেই নতুন ব্যাটারি পাল্টেছিলাম। ভাবলাম হয়তো কোনো গড়বড় হয়েছে, তাই বোধহয় ব্যাটা বিগড়েছে। আমি টর্চটা রেখে শুয়ে পড়তে যাব, হঠাৎ এই সময় একটা চাপা কাশির শব্দ শুনতে পেলাম। অন্ধকারে কিছু বুঝতে পারলাম না। চোখটা যথাসম্ভব বড় করে দেখার চেষ্টা করলাম।
কেউ কি ঘরের মধ্যে ঢুকেছে? চোর টোর নাকি? আবার সেই কাশির শব্দ। আমি ভাবলাম হয়তো চোর ডাকাত ঢুকেছে, কিন্তু দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল, তাহলে কেউ তো ঘরে ঢোকার কথা নয়। আমি এবার কর্কশ স্বরে বললাম, কে কে ওখানে? কোনো শব্দ নেই। আবার ডাক দিলাম, কে 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 ওখানে? এবারও কেউ সাড়া দিল না। ভাবলাম হয়তো পুরোটাই মনের ভুল। হঠাৎ এই সময় অন্ধকার পুড়ে একটা বাজ পড়ল কোথায়, আর তারই আলোয় যা দেখলাম তাতে আমি অবাক আর বিস্মৃত না হয়ে থাকতে পারলাম না। দেখলাম সামনের চৌকাঠে কেউ একজন লোক বসে আছে। মুখটা দূর থেকে ওই অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না। এবার একটা ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ শুনতে পেলাম। চিনতে পারছিস? আমি প্রথমটা জবাব দিলাম না, এতটাই অবাক হয়ে গিয়েছি যে মুখের ভাষা যেন হারিয়ে গেছে। কে কে? আমি তোর বন্ধুরে, নয়ন। আমার মাথায় যেন বাজ পড়ল, চকিতে হাত পা যেন অবশ হয়ে গেল। কয়েকদিন আগেই খবরের কাগজে পড়েছিলাম মগরা স্টেশনে রেল লাইনে একজন গলা দিয়ে আত্মহত্যা করেছে। বয়স 30-35-এর বেশি নয়। ট্রেনের ধাক্কায় তার দেহ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। তবে পুলিশ তার পকেট থেকে একটা মানিব্যাগ উদ্ধার করেছিল। সেটা দেখে তার নাম টাম জানতে পেরেছিল। মৃতের নাম ছিল নয়ন আঁশ। সেই সময় বন্ধুর মৃত্যুর খবর শুনেও কিছুটা আশ্বস্ত বোধ করেছিলাম, কিন্তু সেই নয়ন এখানে এত রাতে? আমার মাথায় যেন বজ্রাঘাত পড়ল। আমি বললাম, কে আপনি? গুলতালি মারবেন না, খোলসা করে বলুন তো আপনি কে? নয়ন তো? আবার সেই কিম্ভূত ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ পেলাম। আমাকে ভুলে গেলি ভাই? আমি তো নয়ন রে। কতদিনের বন্ধুত্ব ছিল আমাদের। তুই যখন আমার টাকাটা চুরি করলি তখন আমার খুব খারাপ লেগেছিল। জানিস, প্রথমটা ভেবেছিলাম তুই এমনটা করবি না। আমি বলছিলাম তুই শেষ অবধি আমার জমানো টাকাটা চুরি করলি, আর সেই সাথে ওই পাথরের মূর্তিটা, যেটা আমার ঘরে কয়েক বছর ধরে রয়েছে, আমাদের সৌভাগ্যের প্রতীক। এই তো দেখতে পাচ্ছি তোর ওই ব্যাগের মধ্যে এখনো ওটা রয়েছে। যাক, ভালোই হলো, মরার পরে অন্তত ওটাকে নিয়ে যেতে পারবো। বড় কষ্ট করে মায়ের জন্য টাকাটা জোগাড় করেছিলাম, কিন্তু তুই কি না। এতটুকু বলতে বলতেই কথাটা আটকে গেল। আমি বলতে চাইছিলাম, নয়ন, তুই সত্যি কি এসেছিস? বিশ্বাস কর, আমি চুরি করতে চাইনি, কিন্তু কিভাবে জানি না সমস্ত টাকা পয়সা শোধ করতে যাওয়ার জন্য আমার মাথা পুরো খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম ও টাকা পেলেই আমি সব শোধ করে দেব। নয়নের সেই ফ্যাঁস ফ্যাঁসে গলা আবার শোনা গেল। ছোটবেলায় কি বলা হতো জানিস? বলা হতো চুরি করা একদম ভালো কাজ নয়, চুরি করলে তাকে শাস্তি তো পেতেই হয়। এমন সময় একটা হাড় হিম করা অট্টহাসিতে ভরে উঠল গোটা ঘরটা। সেই বিকট হাসিতে আমার সর্বাঙ্গ কেঁপে উঠল, গায়ের লোম খুব খাড়া হয়ে উঠল। এই মাঝরাতে কোন অশরীরী হানা দিল আমার ঘরেতে? ভাবতেই দুটো বরফের মতো ঠান্ডা হাত আমার গলা চেপে ধরল। শুনতে পেলাম নয়ন বলছে, বাঁচার কোনো অধিকার নেই তোর, নেই তোর। আমি প্রাণপণে সেই হাত দুটো ছাড়তে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার গলায় যেন সারাশির মতো চেপে ধরল সেটা। অনেক কষ্ট করেও ছাড়াতে পারলাম না। আমার চোখ বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আস্তে আস্তে সব শেষ। এতটুকু বলে ভদ্রলোক শেষ করলেন। আমি না বলে থাকতে পারলাম না। সবই ঠিক ছিল, কিন্তু শেষটা একটু বেশি হয়ে গেল মশাই। ভদ্রলোক কিছুই বললেন না, শুধু মৃদু হাসলেন। এই সময় দমকা বাতাসে ভদ্রলোকের গায়ের চাদর খুলে গেল। হঠাৎই দেখলাম রক্ত নেই, মাংস নেই, শুধু একটা কঙ্কাল।
চোখ দুটো মণিহীন কোটরে ঢুকে গিয়েছে। চোখগুলো মনে হলো যেন আগুনের গোলা। আমার আবার লোম খাড়া হয়ে উঠেছে। শীতটার বেয়ে ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল আপনা থেকেই। ট্রেন চলেছে তার আপন গতিতে। কখন জানানি ট্রেনের আলোগুলো নিভে গিয়েছে কোনো অদৃশ্য কৌশলে। না, এই কোনো মানুষ হতে পারে না। হঠাৎই সেই নরকঙ্কালের মুখ থেকে ভেসে গেল একটা রক্ত জল করা অট্টহাসি। আর সেই কঙ্কাল তার হাতগুলো যেন সাঁড়াশির মতো টিপে ধরলো আমার গলা। কি অসহ্য ঠান্ডা সেই হাত। আমি জ্ঞান হারালাম। বেশ কিছুক্ষণ নীরবেই সব কেটে গেল। তুফান আস্তে আস্তে এগেল লোকটার দিকে। মুখটা লোকটার সামনে মুখের কাছে নিয়ে গেল। তারপর আঙুল দুটো লোকটার নাকের কাছে নিয়ে গেল। তারপর ভীষণ এক ধাক্কা খেল। শ্বাস পড়ছে না। তাহলে কি লোকটা মরে টরে গেল নাকি? প্রথমবার হলে হয়তো খুবই ঘাবড়ে যেত তুফান, কিন্তু এই অভিজ্ঞতা তার কাছে নতুন না, তাই আজ অতটাও ভাবল না সে। শুধু মুখ দিয়ে হালকা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। আরে সালা, সে তো বেটা মহা ভীতু লোক ছিল বটে। লোকটার পড়ে থাকা দেহটাকে পাশ কাটিয়ে লোকটা যেখানে বসেছিল সেখানে এগিয়ে গেল। ব্যাগ দুটো অনেকক্ষণ আগেই তার চোখে পড়েছিল, আর বিন্দুমাত্র অপেক্ষা না করে সে তার কাজ শুরু করে দিল, যেমনটা সে প্রত্যেকবারই করে থাকে। সভয়ে সামনে এগিয়ে গেল ওই ব্যাগটার দিকে সে। তারপরে হাতে তুলে নিল সেই ব্যাগটা, একটা কালো রঙের নর্মাল কাপড়ের কিডস ব্যাগ। আস্তে আস্তে চেনটা খুলে তাকালো সে। চেনের আলোগুলো বন্ধ করে দিয়েছিল, তাই পুরো কামরাটাই অন্ধকারে ঢাকা। একটা আলো জ্বালালো তুফান। তারপর আলোর নিচে গিয়ে ব্যাগটার ভেতরটা ভালোভাবে পরীক্ষা করলো। ফাঁকা ব্যাগ, একটা দুটো জামা আর কি সব কাগজপত্র ভর্তি। প্রবল হতাশায় তুফান ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল। তারপরে খুলল সুটকেসটা। এ কি, এটা তো ফাঁকা। এত কষ্ট করে শিকারকে বাগে পেয়েছিলাম, কাছে লাগলো না। কি আর করা, আস্তে আস্তে তুফান এগিয়ে গেল কামরার দরজার দিকে। ট্রেনটা কিছুটা স্পিড কমিয়েছে, এবারে তার নেমে যাওয়াই ভালো। ঠিক এমন সময় একটা কণ্ঠস্বর তার কানে এলো। কি দাদা, নেমে যাবেন বুঝি? কে? বলে পিছনে তাকালো তুফান, আর যা দেখলো তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। দেখলো সেই মাটিতে পড়ে থাকা লোকটা কখন যেন উঠে দাঁড়িয়েছে, আর তার দিকে চেয়েই মিটি মিটি হাসছে। লোকটা এবার আস্তে আস্তে তার দিকেই ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। আপনি তো মশাই মরে গিয়েছিলেন, তাহলে উঠলেন কি করে? হ্যাঁ, মরেই তো গিয়েছিলাম, তবে সে তো আজ থেকে বছরখানেক আগে। এই আজকের মতোই একটা অন্ধকার রাতে তুমি ঠিক এই গল্পটা বলে আমাকে এত ভয় পাইয়ে দিয়েছিলে যে পটল ডাঙার টিকিট না কেটে থাকতেই পারিনি। এক গল্পেই একেবারে অক্কা। তাই তো রোজ রাতে ট্রেনে করেই যাই আর আসি, ভাবি কখন সেই মহান লেখকের সাথে আবার দেখা হবে। তুফানের কপাল বেয়ে ঘাম বেরিয়েছে। এই শীতের রাতেও তার গলদ ঘর্ম অবস্থা। সে বুঝতে পারছে কোনো একটা মারাত্মক ভুল হয়ে গেছে। অজান্তেই সে একটা মারাত্মক ভুল করেছিল। মনে আছে, মনে আছে সেই রাতের কথা? রক্ত জল করা কণ্ঠস্বর ভেসে আসে। তুফানের আবার মনে পড়ে গেল, হ্যাঁ, বছরখানেকই হবে এমনই এক রাতে ট্রেনে এই গল্পটা বলেই ভয় দেখিয়েছিল একটা লোককে সে। তবে ভালোই দাও মেরেছিল অবশ্যই। লোকটার ব্যাগ থেকে অনেক টাকা সোনা গয়না আর কিছু নগদ পেয়েছিল সে। ওই প্রথমবার তার গল্প শুনে কেউ প্রাণ হারিয়েছিল। তুফান কিছু উত্তর দিতে পারল না। কি যে হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। লোকটা এবার সে একই রকম ভাবে বলল, টাকার গয়না গাঠিগুলো তো নিয়ে যাচ্ছিলাম বন্ধুর বোনের বিয়ের জন্য।
কিন্তু মাঝ রাস্তাতে তুমি বাবু এমন খেল দেখালে যে আর কি বলি। তা তুমি তো ভূতে টুতে বিশ্বাস করো না, এবার বিশ্বাস করবে? এমন সময় হঠাৎ লোকটার চেহারাটা বদলে গেল। দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা সত্যি সত্যি নরকঙ্কাল। লাল ভাটার মতো তার চোখ, হাড় কাঁপানো সে চাউনি, গায়ে রক্ত জল করা একটা অট্টহাসি ভেসে এলো সেটা থেকে। এবার আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তুফান আর কিছু ভাবতে পারলো না। ট্রেন থেকে এবার সে ঝাঁপ দিতেই যাচ্ছিল, হঠাৎ যখন জ্ঞান ফিরল, তুফানের তখন দেখলো ও সকাল হয়ে গেছে। 2-4 লোক বসে আছে উদ্বিগ্নভাবে তার সামনে। কয়েকজন তার দিকেই তাকিয়ে বলল, अरे बाबू मोशाई, हम लोग तो सोचे कि आप तो हुआ क्या था आपका? अपनी एभावे गेट के सामने कल रात कुछ ऊपर नीचे हो गया था क्या आपके साथ? তুফান কিছু বলতে পারল না। আসলে বলার মতো তার মনের অবস্থাটাই নেই। আর সত্যি কথা বলতে কি, রাত্রে তার সাথে কি যে হয়েছিল তা সে আদেও বুঝতে পারছে না। কোনো মতে উঠে দাঁড়ালো তুফান, লোকগুলোকে দেখে বলল, ঠিক কেন জানি না মাথাটা ঘুরে গিয়েছিল। সামনে কি স্টেশন আছে? সামনে যে স্টেশনটা এলো তাতেই নামলো সে। রাত্রের কথাগুলো অল্প অল্প করে তার মনে পড়ছে। সে তো ভয়তে রেল লাইনে লাফ দিচ্ছিল বটে, তবে সে বাঁচল কি করে? প্ল্যাটফর্মে নেমে সে এদিক ওদিক তাকিয়ে সামনে থাকা স্টেশনের কলগুলোর কাছে এগিয়ে গেল। কলগুলো থেকে পড়া জলে সে মুখটা ধুয়ে কিছুটা স্বস্তি বোধ করলো। পকেটে হাত দিয়ে সে রুমাল বার করতে যাবে, এমন সময় পকেটে কিছু যেন তার একটা হাতে ঠেকলো। দেখলো একটা সাদা কাগজ, তাতে কিছু যেন লেখা আছে। কাপা কাপা হাতে সে তার চোখের সামনে ফেললো তুফান। তাতে লেখা আছে, সময় এখনো আছে, সূত্রে যাও, ওসব লোক ঠকানো ছেড়ে দাও, না হলে আমারই মতো কোনো এক অপদার্থ ভূতের হাতে তোমাকে হয়তো সত্যি সত্যি। কথাটা মনে থাকে জানো। তুফানের মাথা ঘুরতে লাগলো। এমন সময় নির্জন স্টেশনে শোঁ শোঁ করে একটা হাওয়া বয়ে গেল। তুফানের গাখানা আরো একবার কেঁপে উঠল ভয়ে।